अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ফোনটা আমাকে দে না। আসলে ব্যাপারটা হচ্ছে আমার ফোনের ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। আসলে মাকে ফোন করে বলার দরকার ছিল যে এখান থেকে যেতে দেরি হবে। আমার ফোন তো আমি পঙ্কজের রুমে ফেলে এসেছি। তুই এটা কাজ কর না, এখানে বাইরে কোথাও পিসিও থাকবে, পিসিও থেকে ফোন করে নে যা। হ্যাঁ আমি দাদা আমার ফোনটা ব্যবহার করুন না। যখন আপনি বাড়ি পৌঁছলেন তখন আপনি দেখলেন যে আপনাদের কাজের মহিলা ও বাড়ি থেকে বেরোচ্ছে। দেখিনি ইন্সপেক্টর, উনি কথা বলেছিলেন, উনি ফল আনতে বাইরে যাচ্ছিলেন। আই এম সরি মিস্টার বশিষ্ঠ, কিন্তু আমি কি জানতে পারি ওই সময় বাড়িতে আর কে কে ছিল? একটা নতুন কাজের লোক রেখেছি, রতন, কিন্তু ও তো বাইরে গিয়েছিল লন্ড্রিতে কাপড় জমা দেওয়ার জন্য। রতন? হ্যাঁ এটাই হচ্ছিল। হ্যাঁ বৌদি। জ্যোতি দিদি কোথায়? এসব হলো কি করে? আঙ্কেল, ডক্টর বলে দিয়েছেন যে চিন্তা করার মতো কোনো কিছু হয়নি। আর পঙ্কজ কেমন আছে? সন্ধেবেলায় তো আমি ফোন করেছিলাম জামাইবাবুর সঙ্গে কথা বলতে। ফোনটা হয়তো খারাপ ছিল, তখন আমি ওনার মোবাইলে ফোন করি, ওনার সঙ্গে কথাও হলো, তখনও তো সব ঠিকই ছিল। তাহলে হঠাৎ এসব। আচ্ছা, কোন সময় ফোন করেছিলেন আপনি? ওই 6:15 অফিস বন্ধ করেছি। হ্যাঁ তাই হবে, 6:15 আশেপাশে। 6:15 সময়? তারপর আপনি আর কি শুনেছিলেন? এক মিনিট ইন্সপেক্টর। পঙ্কজ, তুমি বাড়িতে কটার সময় ঢুকেছিলে? কেন, কি হয়েছে? প্লিজ পঙ্কজ বলো না, কটার সময় এসেছিলে? এই ধরো 7টার সময়। আমার একটু লেট হয়েছিল, ভাবলাম তুমি আমার জন্য ওয়েট করছো, সেই জন্য আমি টাইমও দেখেছিলাম। 7টার সময়? আর তখন দিদি ওখানে ছিল, তোমার সঙ্গে দেখা করার পর দিদি ফল কিনতে গেছিল। হ্যাঁ। আর রতনও বাড়িতেই ছিল, তোমাকে কফি দেওয়ার পরে ও লন্ড্রি গেছিল। হ্যাঁ, কিন্তু তুমি এসব কেন? পঙ্কজ, দয়াল আঙ্কেল এসেছেন। উনি বললেন যে উনি 6:15 নাগাদ বাড়িতে ফোন করেছিলেন, আর তখনও ফোনটা বাজছিল না। তার মানে ফোনের লাইনটা তার আগে থেকেই কাটা হয়ে গেছিল, গুন্ডাগুলোর বাড়িতে ঢোকার আগেই। কিন্তু এটা কি করে সম্ভব হলো? তার মানে বাড়িতে কেউ আগে থেকেই ঢুকে ফোনের লাইনটা কেটে দিয়েছিল। তুমি কি বলতে চাইছো জ্যোতি? এক মিনিট পঙ্কজ। ইন্সপেক্টর, আপনি আমার সঙ্গে একটু বাইরে আসবেন? হ্যাঁ প্লিজ। রতন? হ্যাঁ বৌদি। তোমার মোবাইলটা কিন্তু খুব সুন্দর, খুব দামি মনে হচ্ছে। কোথা থেকে কিনেছো? আমার মাইনের টাকা দিয়ে কিনেছি। আবার কোথা থেকে? মাইনে? কিন্তু তুমি তো আমাদের বাড়িতে কাজ করছো এখনো 1 মাসও হয়নি, আর আমরা তো এখনো তোমাকে মাইনেও দিইনি। বৌদি, আমি আমার বন্ধুর থেকে টাকা ধার নিয়ে এই ফোনটা কিনেছিলাম আর বলেছিলাম মাইনে পেলে তোকে টাকা ফেরত দেবো। এবার আমি যাই। যাচ্ছ কোথায়? এখনো তো অনেক কিছু বলতে হবে তোমাকে।
কোথায় ছিলে তুমি যখন বাড়িতে এত কিছু ঘটছিল? বৌদি আমি তো লন্ড্রিতে জামা কাপড় দিতে গিয়েছিলাম। দাদাকে জিজ্ঞেস করুন আপনি। লন্ড্রি? আজ কি বার বলো তো? মঙ্গলবার। মিথ্যেবাদী! জানো না তুমি মঙ্গলবার দিন লন্ড্রি বন্ধ থাকে? তুমি আমাদের বাড়িতে ডাকাতি করিয়েছো। লজ্জা করে না তোমার এই সব করতে? হ্যাঁ বৌদি আমি কিচ্ছু করিনি। তুই করেছিস। তোকে শেষ করে ফেলবো আমি। পুলিশ আছে তো। ইন্সপেক্টর, সবকিছু এরই প্ল্যান ছিল। ওই আগে আমাদের ফোনটাকে ডিসকানেক্ট করেছিল, তারপর যখন দেখেছিল বাড়িতে বাবা মা আর পঙ্কজ ছাড়া আর কেউ নেই, তখন নিজের সাঙ্গপাঙ্গদের নিয়ে ঘরে ঢুকে পড়ে। না না বৌদি আমি কিচ্ছু করিনি, এগুলো সব মিথ্যে। আমি কিচ্ছু করিনি বৌদি। তুই আমার জেঠিমনির গায়ে হাত তুলেছিস, আমার জেঠিমার এই অবস্থা করেছিস, তোকে তো আমি। তোমার অবস্থা দেখে তোমাকে আমাদের বাড়িতে আশ্রয় দিলাম, তোমাকে একটা চাকরি দিলাম, আর তুমি তুমি আমাদের বাড়িতে ডাকাতি করলে কেন? কেন এত বড় বিশ্বাসঘাতকতা করলে? একটু লজ্জা করলো না তোমার সেই মানুষগুলোর গায়ে হাত দিতে যারা তোমাকে আশ্রয় দিয়েছিল? একবার গিয়ে দেখো বাবা মায়ের কি অবস্থা করেছো তুমি। আমার স্বামীকে অপমান করেছো। এসব তুই করেছিস? না না আমি সত্যি করিনি। আরে তোর একটু লজ্জা হলো না? যে থালায় খেয়েছিস সেই থালাতেই ফুটো করেছিস, কি করে করতে পারলি বল আমাকে তুই? এই ছেলেটাকে কে আপনাদের বাড়িতে দিয়েছিল? হ্যাঁ আসলে ওই আপনাকেও আমাদের সাথে থানায় যেতে হবে, চলুন। চল বৌদি, বৌদি সত্যি বলছি আমি কিচ্ছু করিনি বৌদি। উদয়। হ্যাঁ বৌদি। সকাল হতে যাচ্ছে, আমার মনে হয় এবার আমাদের ছোট মা আর বাকিদের ফোন করে সবকিছু বলে দেওয়া উচিত। বৌদি আমিও মাকে ফোন করার কথা ভেবেছিলাম, কিন্তু তারপর মনে হলো যে ওনাকে ডিস্টার্ব করে কি লাভ। আর এমনিতেও ওনারা এখন এখানে এসে কি করবেন? এখন তো সিচুয়েশন কন্ট্রোলেই রয়েছে। আর আমি এটা ভেবে ভয় পাচ্ছি বৌদি যে মা এইসব কিছু সহ্য করতে পারবে না। ওনার এমনিতেই বিপির প্রবলেম আছে, আর প্রত্যেকের উপরেও ভালো প্রভাব পড়বে না এর। আই থিঙ্ক যখন সিচুয়েশন পুরোপুরি নর্মাল হয়ে যাবে তখনই আমাদের এই বিষয়ে সবাইকে জানানো উচিত। তখন হয়তো ওদের মাথায় এই ঘটনার কম প্রভাব পড়বে। হয়তো তুমি একদম ঠিক বলেছ। বাবা, বাবা ওষুধটা খেয়ে নিন বাবা। পঙ্কজ, পঙ্কজ, মা, পঙ্কজ, মা। নার্স, ডক্টরকে ডেকে আনুন না। এক্সকিউজ মি।
ভয় পাওয়ার কোনো কারণ নেই। ধীরে ধীরে ওনার অবস্থা স্বাভাবিক হচ্ছে। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। অক্সিজেন মাস্কের আর প্রয়োজন নেই। দ্বিতীয় মেশিনটাও সরিয়ে দিয়েছে। জেঠিমার কন্ডিশন অনেক বেটার। আজকে তুমি আমাকে গরম মালপোয়া খাইয়ে দাও মা, খুব ইচ্ছে করছে। ঠিক আছে, সেটাও খাওয়াবো। তাড়াতাড়ি আগে সুস্থ হয়ে উঠুন, বাড়িতে যাব, তারপর যা ইচ্ছে বলবেন খাওয়াবো। প্রমিস? প্রমিস। আগে ওষুধ খেতে হবে। দাও তো, ঠিকই আছে, তোমার প্রমিস যেন বেকার না যায়। আর এই গালটা উদয়ের নামে, আর একটা বড় গাল পঙ্কজের নামে। বৌদি, বৌদি, হ্যাঁ, পুলিশ রতনের সাথীদের ধরে ফেলেছে আর চুরির জিনিসপত্রও পেয়ে গেছে। এটা তো খুব ভালো খবর। কিন্তু আমাদের কাজের দিদি, তার কি হলো? ওনার তো কোনো দোষ ছিল না। আমাদের মতো উনিও তো রতনকে বিশ্বাস করেছিলেন। পুলিশ ওনাকে ছেড়ে দিয়েছে, কিন্তু উনি গ্রামে চলে গেছেন। থ্যাংক ইউ মা, তোমার দেখাশোনার জন্যই আমরা এত তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে এলাম। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। হসপিটালও সবাই বলছিল যে এইরকম বৌমা ভাগ্য করে পাওয়া যায়। থ্যাংক ইউ মা। বাবা, মা, প্লিজ আমাকে থ্যাংক ইউ বলে লজ্জা দেবেন না। চলুন তো, এবার আপনারা বিশ্রাম নেবেন, চলুন। আপনারা চিন্তা করবেন না, আমি নিচে আপনাদের জন্য একটা রুম পরিষ্কার করে রেখেছি। আর এমনিতেও ডক্টর বলেই দিয়েছে আপনাদের কমপ্লিট বেড রেস্ট করতে হবে। আর এই অবস্থায় সিঁড়ি দিয়ে ওঠানামা করা ঠিক নয়। পঙ্কজ, কি করছো তুমি? পঙ্কজ, আমি ভাবছিলাম যে এই বাড়িতে আমাদের দুজনের একসাথে প্রথম দীপাবলি, তাহলে আমরা কিছু স্পেশাল করতে পারি, তাই না? আমি তো ভেবেও নিয়েছি
এই বছর আমি সব মিষ্টি নিজের হাতে বানাবো, স্পেশালি ওই বড় বড় মিষ্টিগুলো হয় না, নামটা ঠিক জানি না, সেইগুলো। মায়ের কাছে অনেকবার শুনেছি যে তোমার ওই মিষ্টিগুলো খুব পছন্দ। পঙ্কজ, তুমি এভাবে চুপ করে আছো কেন? জ্যোতি, দেখো এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। এভাবে কেন বলছো তুমি? তুমি তো প্রতিটা উৎসবে সবার আগে প্ল্যান করো, এটা করো সেটা করো, বাড়িটা সুন্দর করে সাজাও, স্পেশাল রান্না করো, আর এখন কি শুনতে চাও জ্যোতি? কি বলবো আমি? আমার তো এটাও মনে নেই যে ওই মিষ্টির লাল রংটা কেমন দেখতে হয়, কোনো প্রদীপের আলোর ঔজ্জ্বল্য কেমন দেখতে হয়, এই বয়সে আমার বাবা মাকে কেমন দেখতে লাগছে। এত বছর অন্ধকারে থাকার পর আমার স্মৃতিতে যেন সবকিছু অস্পষ্ট হয়ে আসছে। এই অবস্থায় আমি কি উৎসব পালন করব? কার জন্য পালন করব আর কার সঙ্গে করব? আমি সেই মানুষটাকে বিয়ে করেছি যে নিজের মনের চোখ দিয়ে সবকিছু দেখতে পারে, তাদের থেকেও ভালো যারা চোখ থাকতেও দেখতে পায় না। যদি এসব কথা শুধু শুনতে ভালো লাগে, আসল জীবনে এসব কথার কোনো গুরুত্ব নেই। বিয়ে করে নিয়ে এসেছো তুমি আমাকে বাড়িতে, বলেছিলে আমি জ্যোতি, তোমার দু চোখের, তোমার জীবনের। একটা ছোট্ট দুর্ঘটনার জন্য এই জ্যোতি হয়তো আবছা হয়ে যেতে পারে, কিন্তু আমি বেঁচে থাকতে তোমার মনের জ্যোতিকে আমি নিভতে দেব না, কখনো না। সাবধানে সাবধানে। আপনাদের পছন্দ অনুযায়ী আমি এই রুমটাকে সাজানোর চেষ্টা করেছি, কিন্তু তাও একটু ভালো করে দেখে নিন তো। যদি কোথাও কোনো সমস্যা মনে হচ্ছে তাহলে আমাকে বলে দিন, আমি ঠিক করিয়ে দেব। একদম না মা, বরং বলো আমার থেকেও আমাকে ভালো বুঝেছো তুমি। আর হ্যাঁ, এটা আপনার জিনিস, আপনার অনুপস্থিতিতে আমি সবকিছু আপনার মতো করেই সামলানোর চেষ্টা করেছি, আর এখন যখন ফিরে এসেছেন আপনি, তখন সব আপনি সামলান। দেখো কাণ্ড, তোমার বৌমা এই বয়সেও আমাকে দিয়ে কাজ করাতে চাইছে। আরে বৌমা, আমি তো রিটায়ার করে গেছি, আমার এখন একটাই মাত্র কাজ, নিজের বউয়ের সঙ্গে রোমান্স করা। তুমিও না কোন কথা কোথায় টেনে নিয়ে যাচ্ছ। আমি বলতে চাইছিলাম যে এখন এটা জ্যোতির দায়িত্ব। হ্যাঁ মা, এটা তুমি তোমার কাছেই রেখে দাও, আর আমাকে এই দায়িত্ব থেকে মুক্তি দাও। এটা তোমার একরকম দায়িত্ব আর তোমার অধিকারও। আর মা, আমার পূর্ণ বিশ্বাস আছে যে এই বাড়ির পরম্পরা, এই বাড়ির রীতিনীতি, এই বাড়ির সম্মান, এই সব কিছু তুমি ভালোভাবেই পালন করবে, যেভাবে আমি এতদিন করেছি। আপনাদের আশীর্বাদ যেন সবসময় আমার মাথায় থাকে। আমি চেষ্টা করব যেন আপনাদের বিশ্বাসের মর্যাদা আমি সারা জীবন দিতে পারি।